যে পরিকল্পিতভাবে একটা সাংবিধানিক সংকট তৈরি করে এবং এই সাংবিধানিক সংকট তৈরি করলেই ও পালাবার পথ পেয়ে যাবে। তারপরে দেখবেন সুপ্রিম কোর্টের নির্দিষ্ট রায়ের পরেও ডিএ দিচ্ছে না, সরকারি কর্মচারীরা রাস্তায় আগামী দিনে ধর্মঘট করবে। চেষ্টা করছে এই সময়সীমা থেকে উত্তীর্ণ করা, সময়সীমা উত্তীর্ণ করলে যাতে রাষ্ট্রপতির শাসন হয়ে যায়, এই লক্ষ্যে তিনি এগোচ্ছেন। সেই চেষ্টা করছেন বারবার, কখনো কখনো সুপ্রিম কোর্টে তাদের ফাঁদে পা দিচ্ছেন, কখনো কখনো দিচ্ছেন না। তো ক্ষতিকর প্রবণতা, যত তাড়াতাড়ি কোর্ট এগুলো বুঝবেন তাদের পক্ষেও মঙ্গল। এবং দলের ভেতরে কথা বলার সুযোগ ছিল না, হঠাৎ ওকে সেই সুযোগটা কুণাল ঘোষ করে দিল। শাসক দল যখনই তারা সংকটে পড়ে তখন কোনো কোনো ব্যক্তিকে তারা যৌন হেনস্থার অভিযোগে বিব্রত করার চেষ্টা করা, বিপদে পড়েন, সেই বিপদ থেকে বাঁচবার জন্য তারা আদি রসাত্মক চিন্তাভাবনাতেই ব্যস্ত থাকেন। তাই নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গলে আপনাদের সকলকে স্বাগত। এসআইআর নিয়ে ফের সুপ্রিম কোর্টে রাজ্য, কিন্তু শেষ রক্ষা হলো না, সেখানেও মুখ পুরল রাজ্যের। এই বিষয় নিয়ে কথা বলবো। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বিশিষ্ট আইনজীবী এবং বর্তমান সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য। প্রচার মাধ্যমে ভাসতে 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 যে রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি ভেবেছেন যে তিনি যা বলবেন, যা করবেন সেটাই খুব জনপ্রিয়তা অর্জন করবে। কালো কাপড় জড়িয়ে সুপ্রিম কোর্টে অ্যাপিয়ার করেছিলেন, প্রচার হয়ে গেছে। সেখানে গিয়ে তিনি বলে এসেছিলেন, যেটা সুপ্রিম কোর্টের বিচারপতিরা বলেছেন পরবর্তী দিন যখন আমি অ্যাপিয়ার করেছিলাম, অন্যরাও সবাই ছিলেন, যে মুখ্যমন্ত্রী বলেছেন তারা সমস্ত রকম সহযোগিতা করবেন। তারপরেও সহযোগিতা করেননি। এই রাজ্যের একটা নির্দিষ্ট পরিকল্পনা হচ্ছে, এই রাজ্য প্রশাসনের তৃণমূল দলের, যে পরিকল্পিতভাবে একটা সাংবিধানিক সংকট তৈরি করে এবং এই সাংবিধানিক সংকট তৈরি করলেই ও পালাবার পথ পেয়ে যাবে। এখন মানুষের যে ক্ষোভের মাত্রা, যেটা মাটিতে কান দিয়ে যারা চলাফেরা করেন তারা সবাই বুঝতে পারছেন, তাই তিনি পালিয়ে যাওয়ার একটা পন্থা খুঁজছেন। যার ফলে দেখবেন সুপ্রিম কোর্টের নির্দিষ্ট রায়ের পরেও ডিএ দিচ্ছে না, সরকারি কর্মচারীরা রাস্তায় আগামী দিনে ধর্মঘট করবে। সুপ্রিম কোর্টে বলা সত্ত্বেও সরকারি কর্মচারীদের দিয়ে যে পরিমাণ সাহায্য করা দরকার ছিল সেটা করছে না। চেষ্টা করছে এই সময়সীমা থেকে উত্তীর্ণ করা, সময়সীমা উত্তীর্ণ করলে যাতে রাষ্ট্রপতির শাসন হয়ে যায়, এই লক্ষ্যে তিনি এগোচ্ছেন। সেই চেষ্টা করছেন বারবার, কখনো কখনো সুপ্রিম কোর্টে তাদের ফাঁদে পা দিচ্ছেন, কখনো কখনো দিচ্ছেন না। সুপ্রিম কোর্টের তো এটা কাজ না। সুপ্রিম কোর্টকে প্রশাসন চালাবে। সুপ্রিম কোর্টের কাজ হচ্ছে বিভিন্ন সংস্থা তারা সংবিধান সম্মতভাবে কাজ করছেন কিনা এইটা দেখা। কিন্তু আমাদের দেশের সরকারগুলো তারা কোর্টকে, হাইকোর্ট বলুন, সুপ্রিম কোর্ট বলুন, তাদের প্রকৃতপক্ষে প্রশাসনিক কর্তা বানিয়ে দিচ্ছেন। এই এক খুব মারাত্মক ক্ষতিকর প্রবণতা। যত তাড়াতাড়ি কোর্ট এগুলো বুঝবেন তাদের পক্ষেও মঙ্গল এবং জনগণের পক্ষেও মঙ্গল। প্রাথমিক দুর্নীতি মামলা যেটা, সেই মামলা আবার পুনরায় ফেরত গেল সুপ্রিম কোর্টে। না, সুপ্রিম কোর্টে তো এসএলপি ফাইল হবেই। এসএলপি ফাইল হয়েছে, এখন শুনানি হবে। ওরা যদি কেউ মনে করে থাকেন যে কলকাতা হাইকোর্টের যে রায়, সেই রায়টাকে চূড়ান্তভাবে সবাই মেনে নেবেন, তা তো না। এসএলপি ফাইল হয়েছে, যখন মামলার শুনানি হবে আমি যাবো, সওয়াল করবো। একেবারে। আপনাদের দলের একজন তরুণ সদস্য প্রতীকুর রহমান যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। এই ঘটনায় আপনারা কতটা আহত? একদমই আহত না, বরং আমি তো খুব খুশি। যত বর্জ্য পদার্থ বেরিয়ে যায় তত জলটা নির্মল হবে। এ নিয়ে আমাদের কোনো রকম চিন্তার, কোনো রকম ভাবনার অবকাশ নেই। এখন কেউ যদি অধঃপতিত পথে চলতে ভালোবাসে বা যাবে, তাদের কী যায় আসে? কমিউনিস্ট পার্টি কি কত দুর্বল সংস্থা নাকি? না, আপনাদের দলের ভিতরে কথা বলার কোনো জায়গা ছিল না, সব কিছু নতি স্বীকার করতে হতো, সব কিছু মেনে নিতে হতো, তার জন্যই তার এই সিদ্ধান্ত। দেখুন, এ নিয়ে না যত বেশি কথা বলবেন তত একজন অপাঙ্ক্ত ব্যক্তিকে গুরুত্ব দেওয়া হয়। দলের ভেতরে কথা বলার সুযোগ ছিল না, হঠাৎ ওকে সেই সুযোগটা কুণাল ঘোষ করে দিল। এই সমস্ত বাহানা দিয়ে লাভ। যে ঠিক করেছে আমি অন্ধকারে যাব, সে অন্ধকারে যাবেই। সে অন্য কোনো কাজ, অন্য কোনো কথা তার কানে আসবে না। তিনি অন্ধকারের পথযাত্রী হয়েছেন। বিশিষ্ট আইনজীবী ফিরদৌস সামিন, তার বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় তারই একজন জুনিয়র যৌন হেনস্থার অভিযোগ নিয়ে এসেছেন। আমরা ফিরদৌস সামিনকে একাধিক
সময় দেখেছি রাজ্য সরকারের বিরুদ্ধে তিনি দাঁড়িয়েছেন, তিনি আপনার জুনিয়র হয়েও একাধিক সময় কাজ করেছেন। এই যে যৌন হেনস্থা তার বিরুদ্ধে অভিযোগ এলো, এই যে আসন্ন নির্বাচনের ঠিক আগের মুহূর্তে, এই বিষয়টাকে আপনি ঠিক কীভাবে দেখছেন? দেখুন, আমরা দেখেছি এই রাজ্যে শাসক দল যখনই তারা সংকটে পড়ে তখন কোনো কোনো ব্যক্তিকে তারা যৌন হেনস্থার অভিযোগে বিব্রত করার চেষ্টা করেন। ইতিপূর্বে আমরা দেখেছি রাজ্যের তখন হিউম্যান রাইটস কমিশনের চেয়ারম্যান ছিলেন, তাকে কীভাবে বিব্রত করার চেষ্টা করা হয়েছে। যিনি অভিযোগ করেছেন আইনসঙ্গতভাবে যা হওয়ার হবে, আইনের পথ দেখবে, এর বাইরে আমি কোনো কথাই বলবো না। কেন অভিযোগটা কতটা সত্য, কতটা গ্রহণযোগ্য, এটা যারা তদন্ত করছেন তারা বুঝবেন। আমরা দেখেছি যে অভয় আন্দোলনের ক্ষেত্রে এর আগে ডক্টর সুবর্ণ গোস্বামী, তাকে একদম সরাসরি সরিয়ে দেওয়া হয়েছিল দার্জিলিংয়ের টিভি হাসপাতালে। একাধিক বিষয় নিয়ে যারা মুখ খুলেছিলেন তাদের বিরুদ্ধে একাধিক আক্রমণ এসছে। এটাই হচ্ছে কথা, ওরা ভাবেন যে যারা মুখিয়া, যারা ওদের বিরুদ্ধে লড়াই করেন তাদের কীভাবে বিব্রত করা যায় এই চেষ্টা করেন। দেখেননি এক সময় মঞ্চে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী সরাসরি আমাকে কীভাবে কত রকমভাবে আক্রমণ করেছেন, ভেবেছিলেন ভয় পেয়ে যাবে। যারা ভয় পায় না, যারা ওই থোড়াই কেয়ার করে, তারপর তারা থেমে যায়। এখন তারা লাজ গুটিয়ে পালাচ্ছেন। আমি অন্য কোনো মন্তব্য করব না। সেটা হচ্ছে যে আবারও বলবো, যদি এফআইআর দাখিল হয়ে থাকে, এফআইআরের যে আইনগত পরিণতি সেটা হবে। আমরা দেখেছি যে আপনারা একাধিক মামলা লড়ছিলেন রাজ্য সরকারের বিরুদ্ধে, এবং তার ফলে আপনাকে এবং ফিরদৌস শামীমের চেম্বারে আপনাদের দুজনকে আক্রমণ করা হয়েছিল। সেটাই তো বলছি যে বুঝতে হবে, যখন শাসক গোষ্ঠী তারা বিপদে পড়েন, সেই বিপদ থেকে বাঁচবার জন্য তারা আদি রসাত্মক চিন্তাভাবনাতেই ব্যস্ত থাকেন, তাই এটা হয়েছে। এই যে একাধিকভাবে আক্রমণ এবং রাজ্য সরকারের যে সুপ্রিম কোর্টে চলে যাওয়া বারে বারে, তাহলে সামনের যে আসন্ন নির্বাচনে তাদের ভোট বাক্সে কতটা প্রভাব ফেলবে? ওরা ভয় পেয়েছে বলেই ওরা কণ্ঠরুদ্ধ করতে চায়, এটা পরিষ্কার।